যখনই আমরা নিজেদের সন্তানকে নিয়ে ভাবনা আসে তখনই কিন্তু খুব বেস্ট কিছু তার জন্য আমরা দিতে চাই। তাকে নিয়ে কখনোই কোনো খারাপ অনুভূতির ভেতর দিয়েও যেন আমরা যেতে দিতে চাই না। আমাদের সন্তান যেন একেবারেই গোলাপ ফুলের পাপড়ির মতো নরম ভাবে তাদেরকে সবাই ট্রিট করবে এবং আমরা করবো, এমনটাই আসলে আমরা চাই। এবং সাথে আমরা চাই আমাদের সন্তান যেন থাকুক দুধে ভাতে, এতটাই আদরে থাকুক যাতে একটা ফুলের টোকাও তার গায়ে না পড়ে, এমনটাই আমরা ভাবতে চেষ্টা করি। কিন্তু সেখান থেকেই আসলে আমাদের ভাবনার সাথে যখন বাস্তববাদী জীবনের দেখা হয়, সেখানে একটা সংঘর্ষ মাঝে মাঝেও দেখা যায় এবং সেই সংঘর্ষে আমরা এত ব্যথিত হই যে সেখানে মাঝে মাঝে আমরা একেবারে বাকরুদ্ধ হয়ে যাই। কিছু ঘটনা আসলে কিছু দিন ধরে নয়, বরঞ্চ বহু বছরের অভ্যেসের কথা বলতে পারি। বহু বছরে নানান রকম বিকৃত ঘটনার কারণে এবং বিকৃত মন মানসিকতা ধারণকারীদের কারণে আমাদের সন্তানদেরকে পর্যন্ত নানান রকম নিপীড়নের শিকার হতে হয় এবং সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। তাই সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। আমাদের সাথে দুজন বন্ধু এসেছেন যারা কিনা আজ কথা বলবেন সন্তানদের নিয়ে। যত রকম ভাবনা আছে তা নিয়ে তো বটেই, তাদের সুরক্ষা নিয়েও কথা বলতে চাই, কিভাবে তারা আরও সুরক্ষিত থাকবেন এবং সাথে সর্বোপরি কোথায় এর গোড়া, কোথা থেকে আসলে আমাদের পরিবর্তন প্রয়োজন, সব কিছু নিয়ে আলাপ হবে। আপনারাও যুক্ত হয়ে যাবেন আমাদের আড্ডায়। স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে চলে আসবেন আড্ডায়। আমাদের সাথে শুরুতেই আছেন রাফিয়া আক্তার, তিনি প্রতিষ্ঠাতা এবং সিইও হিসেবে আছেন নেক্সট ব্র্যান্ড আইটি। ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম আপু, খুব ভালো লাগছে আমার। আমি আসলে নেক্সট ব্র্যান্ড আইটি প্রতিষ্ঠাতা এবং সিইও হিসেবে আছি লাস্ট 2 ইয়ার্স থেকে। বাহ, চমৎকার। আমাদের সাথে আরেকজন যিনি যুক্ত হয়েছেন তিনি অনন্যা সাহা, তিনি প্রিন্সিপাল হিসেবে আছেন ক্রিয়েটিভ ডেভেলপমেন্টালে। স্বাগত জানাই। অসংখ্য ধন্যবাদ। আমি আছি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, আমাদের চাইল্ড যারা আছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করছি 2016 সাল থেকে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। এবং আমাদের সাথে আমাদের বন্ধুরাও যুক্ত হবেন এমনটাই আশা করি। সবাই মিলে আমরা আড্ডা দেবো এবং আড্ডা দেওয়ার আজকের যে বিষয়টা সেটা আসলে সবসময় যে আমরা আসলে দুধে ভাতে রাখতে পারি সন্তানদেরকে তা তো নয়, বরঞ্চ আমরা সবসময় আড্ডায়ও যে হাসি খুশি আড্ডা দিতে পারি তাও নয়, বরঞ্চ এই আড্ডার বিষয়গুলো মাঝে মাঝে পরিবর্তিত হয়ে যায়, কারণ আমাদের প্রতিনিয়ত নানান রকম ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। এবং বরঞ্চ আমি বলবো এটা শুধু এই বছর হচ্ছে তা নয়, গত বছর শুনেছি, 10 বছর আগেও এই ধরনের ঘটনা শুনেছি এবং তারও 100 বছর আগে হয়তো আরও নিপীড়নের ভয়াবহ কিছু ঘটনা উদাহরণ হিসেবে ইতিহাসে লেখা আছে। তো সেই বিষয়গুলো নিয়ে একটু আসতে চাই রাফি আপুর কাছে। তবে শুরু করি এই বিষয়টা নিয়েই, তারপরে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে জানতে চাই। এটা আসলেই কি বলবো, এটা খুবই মর্মান্তিক এবং লজ্জাজনক। আমি মনে করি আমাদের জন্য এটা লজ্জাজনক। হ্যাঁ, আমরা কেনভাবে তাদেরকে এই সুরক্ষাটা দিতে পারছি না। আমি যে গতকালকের কথাই বলি, যে বাচ্চাটা আমাদের রামিসা, যে বাচ্চাটাকে করা হলো, এটা একটা বিকৃত রুচি, তাই না? একটা বিকৃত মন মানসিকতা। আমি এটা ফ্যামিলি হয়তো বা তার, এটা আপনি শুধু ওই স্টেজে দেখবেন কেন, আপনি অনেক উপরে ভালো ফ্যামিলিগুলো তো কিন্তু এই জিনিসটা হচ্ছে। এটা ফ্যামিলির একটা শিক্ষা, পারিবারিক একটা শিক্ষা, পারিপার্শ্বিক অবস্থা। এখন আমাদের বর্তমানে যে পারিপার্শ্বিক অবস্থাগুলো, সেক্ষেত্রে আমি সোশ্যাল মিডিয়াকে অনেকটা এটার জন্য দায়ী করবো, যেহেতু সোশ্যাল মিডিয়াতে জিনিসগুলো খুবই নেগেটিভলি অ্যাপ্রোচ করা হচ্ছে। আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা কিন্তু যথেষ্ট ভালো, পজিটিভলি যদি আমরা এটাকে অ্যাপ্রোচ করি তাহলে হয়তো এই জিনিসগুলো হতো না। আর এখান থেকে এই বিকৃত রুচির মানুষগুলো কিন্তু আরও বেশি ইন্সপায়ার হচ্ছে আমার মনে হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের আসলে প্রত্যেকেরই, আমাদের সরকার থেকে শুরু করে আমাদের সাধারণ জনগণের একটি প্রতিবাদী ভূমিকা থাকা উচিত। আমি মনে করি তাদেরকে অ্যাক্টিভ হওয়া উচিত। এবং এই বিষয়টা থেকে ভাবনা আসে এবং অনন্য আপুর কাছে এসেও সেই বিষয়টা নিয়ে শুনতেও চাই যে যারা আমরা প্রতিবাদ করছি সেখানে পুরুষের সংখ্যা নেহাত কম নয়, পুরুষের সংখ্যা তো অতিরিক্ত বেশিও আমি বলবো তাদের পার্টিসিপেশন। এবং অনেক ছেলেরাই আসলে এই বিষয়ে জানাচ্ছেন যে কোনো সুস্থ মানুষের কাজ এটা হতে পারে না। তো সেই ক্ষেত্রে কোনো সুস্থ পুরুষ কিন্তু এই ধরনের কোনো ঘটনায় অংশগ্রহণ করছেন না, বরঞ্চ সমাজের এমন কিছু অংশের বিকৃত মন মানসিকতার কিছু মানুষ, এবং তাদেরকে তো চেনা যাচ্ছে না। এই বিষয়টা নিয়ে একটু শুনি। এক্স্যাক্টলি, এই জায়গাটায় আমার মনে হয় যে মানসিক স্বাস্থ্যের পরিচর্যা এখন খুব বেশি দরকার হয়ে পড়েছে। এটা কখনোই মেন্টাল ওয়েল একটা পার্সন করতে পারে না। হ্যাঁ, এবং তাকে সহায়তা করেছে তার ওয়াইফ,
আমাদের লাস্ট যে ঘটনাটা হ্যাঁ, তিনি মর্মান্তিক কিন্তু ঘটনা পুরুষ ঘটেছে নন। আমরা কিন্তু যে কোনো রকম হ্যাঁ। নিপীড়নের কথা আসলে পুরুষদেরকে একপেশে ভাবে একেবারে দায় চাপিয়ে দেই হ্যাঁ। যে ছেলেরা খারাপ, তারা নারীদেরকে এভাবে দেখেন। কিন্তু এই ধরনের ঘটনা, এই বিকৃত ঘটনার কিন্তু দুজন পার্টিসিপেন্ট, দুজন এবং একজন participant। নারী এবং একজন পুরুষ। এবং যেই নারীর আসলে এরকম একটা ঘটনা নেয়া অসম্ভব, আমরা চিন্তাই করতে পারি না, চোখ বন্ধ করলেই মানে গা শিউরে ওঠে, সেই নারী সহায়তা করছে সব কাজে। এটা কিভাবে সম্ভব? মানসিক স্বাস্থ্যের পরিচর্যা খুব বেশি দরকার। আমাদের অনলাইন প্ল্যাটফর্মের অ্যাভেলেবিলিটি, যে কোনো কন্টেন্ট দেখার অ্যাভেলেবিলিটি, ড্রাগসের অ্যাভেলেবিলিটি, সব কিছু এটার জন্য দায়ী। এবং সুস্থ জার্নিগুলো হচ্ছে না। এখন আমরা একটা সুস্থ বিনোদনমূলক নাটক দেখি না। আগে যেমন বিটিভির একটা নাটক দেখার জন্য আমরা ঈদের সময় বসে থাকতাম, এখন আমরা শর্টস দেখি, আমরা বিভিন্ন ধরনের বাজে কন্টেন্ট দেখছি যেগুলো প্রভাবিত করছে কিভাবে একটা এবং ড্রাগস পাওয়া নিত্য যায়, নতুন কিভাবে করে যেন বিকৃত মন মানসিকতা এবং বিকৃত কাজগুলোকে আরো ভায়োলেন্ট আকারে দেখানোর যেন Exactly. একটা প্রতিযোগিতাও চলছে, এমনটা দেখা যায়। কারণ এখন যদি দেখা যায় যে খুব একটা সিনেমা হিট হলো, তার মানে সেখানে ভীষণ কাটাকাটি মারামারি এগুলো খুব বেশি আছে, এমন দেখা যায়। সেই বিষয়গুলো আসবো, আমরা আড্ডা দেবো, আপনাদের সম্পর্কেও জানবো। তবে তার আগে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে আসতে না আসতে, তবে ফিরে এসে আরো অনেক আড্ডা হবে, সাথেই থাকুন। ফিরে আসলাম ছোট্ট একটা বিরতির পর। আমাদের সাথে আছেন দুজন বন্ধু, আলাপ করছিলাম, রাফি আপুর সাথে কথা বলছিলাম নেক্সট ব্র্যান্ড আইটি সম্পর্কে। যদি ছোট করে একটু শুনি যে এটার কাজ সম্পর্কে। আচ্ছা, এটা একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যার মাধ্যমে বিজনেসটাকে গ্রো করা যায়। যে কোনো বিজনেস, আমরা অনলাইন বিজনেস গ্রো করার কাজ করি। স্ট্র্যাটেজি থেকে একটা স্টার্টআপ, একটা কোম্পানি যার স্টার্টআপ থেকে শুরু করে তার মার্কেটিং পর্যন্ত এভরিথিং আমরা এই করে থাকি। যা যা দরকার হচ্ছে, তার ওয়েবসাইট থেকে শুরু করে তার লোগো, ব্র্যান্ডিং তো ইউ আন্ডারস্ট্যান্ড যে যে কোনো জায়গায় এখন আসলে ইন্টারনেট ব্যবহার করে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে আসলে নিজের বিজনেস এক্সপ্যান্ড করাটাও যতটা জরুরি, তেমনি সোশ্যাল মিডিয়ার আমাদের জীবনে একটা বড় প্রভাব আছে, তা তো বটেই। এবং সেই বিষয়টাতেই জানতে চাই যে যেহেতু আপনি এই সেক্টরেই কাজ করছেন, আপনি আরও জানেন যে সোশ্যাল মিডিয়া হ্যাজ আ লট অফ পাওয়ার। আমার মাঝে মাঝে এটাও মনে হয় যে লট অফ আননেসেসারি পাওয়ারও আছে। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে, সেই দায়বদ্ধতা থেকে সোশ্যাল মিডিয়া কি আমাদের এই ধরনের নিউজটাকে কোনোভাবেই করতে পারে, কমপ্লিমেন্ট করতে পারে, বা এনকারেজ করতে পারে, বা ডিসকারেজ করতে পারে কিনা? সোশ্যাল মিডিয়া কি এই ধরনের শক্তি আছে যে আমাদের সমাজের বিকৃত ভাবনাগুলোকে অবিকৃত করে দেওয়ার, কিংবা কেউ কি ইনফ্লুয়েন্স করে বিকৃত মানুষদেরকে সোশ্যাল মিডিয়া থেকে, সেটাও জানতে চাই। অবশ্যই করে, একদম। মানে আমি মনে করি সোশ্যাল মিডিয়া থেকে বিকৃতটা আরো বেশি হচ্ছে। যেমন আপনি যে গতকাল যে বাচ্চাটার বিষয়টা, এটা যেভাবে দেখানো হচ্ছে, হ্যাঁ, আমরা কিন্তু চাইলে এই জিনিসটাকে ওভাবে না দেখিয়ে আমরা যে করেছে তাকে আমরা আনি ফোকাসে, হ্যাঁ, তার একটা বিচার দেই, যে আইনিভাবে তাকে ফোকাস এনে তার একদম সঠিক ইনস্ট্যান্ট একটা বিচার হোক। তাহলে হচ্ছে কি, ওই জিনিসটা যখন আমরা দেখব, ওইটাই আমরা ঘন ঘন প্রচার করি। কিন্তু বাচ্চাটাকে নিয়ে বা বাচ্চাটার যে ছবিগুলো যেভাবে দেখা হচ্ছে, এটা কিন্তু আসলে আমাদেরই ভয় লাগছে, মানুষ আরো ভয় পাচ্ছে। আমি ওটাকে না দেখে যেটা আমার জন্য ভালো, মানে ওই লোকটা যে তাকে আমি দেখাই, তার একটা ইনস্ট্যান্ট শাস্তি হোক, সেটা দেখাই আমরা। ওটা না আসলে এগুলো হয় কি, কিছুদিন পরে এটা আবার চাপা পড়ে যায়। যেমন রামিসা বাবা যেটা বললো যে কিছুদিন পরে চাপা পড়ে যাবে, একদম এক্স্যাক্ট সেম দিনেই কিন্তু চট্টগ্রামে 3 বছরের এক শিশুর সাথে সেম ঘটনা আবার ঘটলো। তাহলে সোশ্যাল মিডিয়াতে এটা প্রচারের কারণে আপনার ঘরে ঘরে এখন ফেসবুক, ঘরে ঘরে মোবাইল, ও যে দেখছে, ও বলছে এটা তো কোনো সমস্যা না, এ করছে আমিও করতে পারি। মানে আমার মনে হচ্ছে সে আরো ইন্সপায়ার হচ্ছে, আইডিয়াস পাচ্ছে। হ্যাঁ, আরো কিভাবে করা হচ্ছে, ওই জায়গায় নিয়ে যে করা হচ্ছে, আর বাচ্চা স্কুলে যাচ্ছে এভাবে করা হচ্ছে, বাচ্চা বাসায় থাকছে, বা তাকে মানে কোনো ধরনের, এটা পুরো সোশ্যাল মিডিয়া আমি মনে করি এটার জন্য অনেকটাই দায়ী। 90% এটার জন্য দায়ী। আমরা এটা থেকে, এটার মাধ্যমে কিন্তু এটাকে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আমরা যদি ওই জিনিসটা না দেখিয়ে, তাকে যে করেছে তাকে দেখে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, এবং কঠিন শাস্তি এটাকে দেওয়া হোক। দেখা যাবে আপনি একজনকে দেন, দুইজনকে দেন, তিনজনকে দেন, এরপর থেকে কিন্তু এটা আস্তে আস্তে কমে আসবে, মানুষের ভিতর ভয়টা আসবে। দৃষ্টান্তমূলক শাস্তির দরকার। আর আমি তো মনে করছি এখন একটা জেনারেল পাবলিকেরই করা উচিত, কারণ আমাদের গভর্নমেন্ট বলেন বা সাধারণ এটা আইন বলেন, এটা কোনোভাবেই আসলে হচ্ছে না।
এটা ডে বাই ডে আরো ইনক্রিজ হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ যখন করা শুরু করবে, সাধারণ মানুষ তো সব সময় চিনতে পারবেন না, তো সেই ক্ষেত্রে দেশে মব আসলে বেশি বেড়ে যাবে এবং সেটার কন্ট্রোলে আসলে সরকারি কোনো পদক্ষেপই প্রয়োজন, কারণ সাধারণ মানুষ কাল থেকে বিচার করা শুরু করলে কোনো মানুষ যারা আসলে ক্রাইম নেই, সাধারণ মানুষ মনে করে যে তিনি ক্রাইম করেছেন, এমন অনেক নিষ্পাপ মানুষও কিন্তু সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবেন। সাধারণ মানুষের হাতে চাইলেই একটা দায়িত্ব তুলে দেওয়াটা আসলে কঠিন। সরকারের পক্ষ থেকে অনন্যা সাহাপুর কাছেও আসি, এবং বাচ্চাদেরকে আপনারা যেমন শেখান, যে আমরা শেখানোর চেষ্টা করি, এখন বাচ্চাদেরকে আমরা শেখাই গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে, বাচ্চাদের মেন্টাল ডেভেলপমেন্ট যাতে ভালো হয় সেই বিষয়ে আমরা প্রচুর চেষ্টা করছি। আপনি যেমন স্পেশাল বাচ্চাদেরকে নিয়েও কাজ করছেন, কিন্তু আমার মনে হয় যে এই ধরনের নিপীড়নকারীদের কাছে যে কোনো বাচ্চা তো অসহায়, ওদেরকে যতই আমরা গুড টাচ ব্যাড টাচ শেখাই না কেন, তারা কি এটা প্রতিরোধ করতে পারবে, এবং প্রতিরোধটা আসলে কি ধরনের হওয়া উচিত? আসলে এক্ষেত্রে আমার অনেক বেশি মনে হয় যে বাবা মার অ্যাওয়ার হওয়া দরকার আছে। কারণ হচ্ছে এই ধরনের মেন্টালি যারা সিক তাদেরকে যেমন রাতারাতি কমিয়ে ফেলা সম্ভব না, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় অবশ্যই, যত দ্রুত সম্ভব দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া, পাশাপাশি বাবা মাকে অ্যাওয়ার করা বলতে যে তোমার চাচাও যখন তোমাকে বলছে যে চলো চকলেট কিনতে যাই, বা মাকে বলছে যে আমি ওকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি, আমি একটু চকলেট কিনে নিয়ে জাস্ট চকলেট কিনে নিয়ে আসি, ও খুব পছন্দ করে, তখনও চিন্তা করা আমি একটা পুরুষের সাথেই পাঠাচ্ছি। হি ক্যান বি দ্য এখন যেমন সময় এসেছে, এটা আসলে ভাবারই তো সময়, এটাই তো ভাবতে হবে, প্রত্যেকটা সেকেন্ডে সবকিছু ভাবতে হবে। মানে খুব গুড টাচ ব্যাড টাচ শিখলো, আমার সন্তান যে না বলবে, এই না বলার স্কোপটা যদি না পায়, তাহলে আলটিমেটলি লাভ কি? আলটিমেটলি তো এই জীবনগুলো শেষ হয়ে যাবে। আমি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করছি, আমার মারা খুব বেশি উদ্বিগ্ন থাকে বাচ্চার পিরিয়ডটা যেন একটু পরে হয়। আসলে পিরিয়ডের সাথে কতটুকু সম্পর্কযুক্ত, পিরিয়ড হলে সে আরও সেভ আনসেভ বুঝতে, তাকে আরও বেশি অ্যাওয়ার হতে হবে, তাকে আরও কনসার্ন হতে হবে, তার স্যানিটারি ন্যাপকিন ম্যানেজমেন্টে আরও বেশি কনসার্ন হতে হবে। বাট যখন এরকম একটা নির্যাতনের শিকার হচ্ছে, জীবন চলে যাচ্ছে, এবং এখন তো ফেসবুক স্ক্রল করতে ভয় লাগে, যে কোনো মা যার একটা মেয়ে সন্তান আছে, যার মেয়ে সন্তান নেই, সেও ভয় পাবে, আমি কিভাবে ফেসবুকটা ওপেন করব, আমি ওপেন করলেই ওই বাচ্চাটার মুখটা দেখব, তারপরের দিনই দেখব যে আরেকটা জায়গায় আরেকটা ঘটনা ঘটেছে। তার মানে কি সবাই একদম আপা যেটা বলছিলেন সেম কথা, যে ভাবছে যে এটা তো দুদিন পর ঢাকা চাপা পড়বে, ধামা চাপা পড়বে, আর কিছু হবে না। আসলে তো হচ্ছে না, এটাই হচ্ছে মূল কারণ। হওয়াটা ভীষণ দরকার এবং খুব দ্রুত, এইটা হবে তারপরে ওইটা হবে, প্রোটোকলগুলো ইচ্ছা করলেই সরকার কমিয়ে আনতে পারে এবং দিনগুলো সংক্ষিপ্ত করতে পারে। দৃষ্টান্তমূলক শাস্তি দিক, কয়েকটা শাস্তি হলেই মানসিক বিকৃত যারা আছে, যারা মেন্টালি সুস্থ না, তাদের কাছের লোকটাও ভাববে যে ওকে নিয়ে আমি একটু ডক্টরের কাছে যাই। জ্বর হলে চিন্তা করি, মানসিকভাবে অসুস্থ হলে চিন্তা করি না যে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার। সবাই কি পাগল বললে কি সব কিছু রক্ষা হয়ে যাবে? এই অসুস্থতা ঠেকাতে না পারলে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাবে। আমাদের বাচ্চাদের স্কুলে পাঠাতে বাবা মা ভয় পাঠাবে না, আর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে তো পাঠাতে আরো ভয় পাবে, ও তো কিছুই বোঝে না। এবং আপনি 24 ঘন্টা মানে খুবই দুঃখজনক ঘটনা যে আপনি 24 ঘন্টা নিজের বাচ্চার দিকে চাইলেও তাকিয়ে থাকতে পারেন না, তাই না? এবং একজন মা যিনি গৃহিণী, একজন যিনি সিদ্ধান্ত নিলেন যে না আমি কোনো কাজ করব না, আমি আমার সন্তানের দিকে তাকিয়ে থাকব, তাও কি 24 ঘন্টা তাকে পর্যালোচনা করা সম্ভব? কখনোই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। এটাই তো, সেই ক্ষেত্রে আসলে নিরাপত্তা যে আসলে কোথায়, যেমন গত দিনের যে ঘটনাটা দেখলাম কিংবা তার আগে যে ঘটনাটা, আরো অনেক ঘটনা আসলে দেখছি একটার পর একটা, প্রত্যেকটা ঘটনাই মর্মস্পর্শী এবং আমাদেরকে কষ্ট দিচ্ছে। পার্কের ভেতর একটি বাচ্চা গলা কাটা অবস্থাতে তিনি হেঁটে আসছিলেন, সেই ভিডিওটার দিকে তাকানো যায় না, সেই কথাটা ভাবাও যায় না, এত কঠিন একটা কথা। তো এই যে দিনের পর দিন ঘটনাগুলো ঘটছে, নিরাপত্তাটা আসলে কোথা থেকে জোরদার হওয়া উচিত এবং সরকার আসলে কি করতে পারে না? আমার মনে হয় সরকারকেও আমরা আইডিয়া দেওয়া উচিত যে আসলে কি করলে হবে। আপুর কি মনে হয়? আমি তো এক কথা কঠিন শাস্তি, যেটা হচ্ছে একদম জনসম্মুখে কঠিন শাস্তি, ইনস্ট্যান্ট শাস্তি। কোনো আপনার মামলা, ওই যে আপনার যে তার নাম একজন উকিল তাকে করবে, কোন দরকার নেই, ইনস্ট্যান্ট শাস্তি গভর্নমেন্টের পক্ষ থেকে। আপনি যখন একদিন দিন বললাম না, যেটা দেবেন এক সময় না এক সময় তার ভিতরে একটা ভীতি কাজ করবে, সে কাজটা করতে গেলে তার ভিতরে যে আমার তো এটা ইনস্ট্যান্ট, আমাকে শাস্তি, ইনস্ট্যান্ট শাস্তি। আমার মনে হচ্ছে বাহিরের দেশগুলোতে আমরা যদি দেখি, ওখানে কিন্তু জিনিসটা আছে, তাই না? আর ওখানে এরকম নেই।
আমরা আমাদের সোশ্যাল মিডিয়াকে খুবই নেগেটিভভাবে ইউজ করছি, অ্যাপ্রোচ করছি। ওরা কিন্তু ওদের সোশ্যাল মিডিয়া বলেন বা যেটা আপনার ইন্টারনেট যেটা ওরা ওটাকে খুবই পজিটিভলি অ্যাপ্রোচ করছে। আপনি এখন ফেসবুকে ঢুকলেই দেখবেন এগুলো, এই নিউজ ছাড়া ভালো কোনো নিউজ, পজিটিভ কোনো নিউজ ওখানে নেই। ইনস্ট্যান্ট শাস্তি ছাড়া কোনো বিকল্প নেই, ইনস্ট্যান্ট শাস্তি। আমার মনে হচ্ছে এটাই আপনার ফ্যামিলিতে। আমি কিন্তু আমার ছেলেকে ওভাবে তৈরি করছি, ঠিক আছে, আমি কিন্তু ও যে আমার চোখের আড়ালে, হ্যাঁ, ও যে কিছু দেখছে না বা ও যে মোবাইল স্ক্রল করে এগুলো পাচ্ছে না, এটা তো আমি দেখতে পারবো না। তাহলে যখন ওর ভিতরেও ওই ভয়টা যাবে যে এটার ভিতরে একটা শাস্তি আছে, ও কিন্তু করবে। কারণ আমি আমার ছেলেকে তৈরি করছি আমার ইথিক্স দিয়ে, ভেতরটা তো আমি আসলে বলতে পারবো না। মানুষের চেঞ্জ হতে তো বেশিক্ষণ সময় এবং লাগে না। সাথে আপনি সব সময় তার কোম্পানি অবজার্ভ করতে পারবেন না। করতে পারবো আপনি না। ঘর থেকে একটা একটা সময়, শিখিয়ে হ্যাঁ। পাঠাচ্ছেন, কিন্তু দেখা যাবে যে সে বাইরে গিয়ে আরেকজনের সাথে মিশছে, সেই Exactly. কোম্পানির ব্রেনে কি চলছে সেটা তো আপনি জানেন না। কঠিন শাস্তি। এবং অনন্যা দিদিরও কি এটাই মনে হয় কিনা যে আসলে ভীতির অভাবের কারণে এই ধরনের প্রবণতা মানুষের বেড়ে গেছে? অবভিয়াসলি এটা ওয়ান অফ দ্য রিজন। কিছু কিছু আইন আলাদা করে হতেই পারে, আইন নিয়ে অনেক বছর ধরে কাজ চলছে, বড় একটা ডিপার্টমেন্ট কাজ করে, সেখানে কিছু কিছু আইন তাৎক্ষণিক হওয়া উচিত। এই আইনগুলো যত সুদূর প্রসারী আস্তে আস্তে অ্যাটেম্পগুলো নিবে, তত বেশি এই ঘটনাগুলো ঘটতেই থাকবে, একটার পর একটা ঘটনা। এদের তো ভয় নেই। তাহলে আজকে গতকাল এই ঘটনা ঘটে যাওয়ার পর তার কয়েক ঘন্টা পরে আর একটা ঘটনা কিভাবে ঘটলো? তার মানে ভয়টা কোনোভাবেই কাজ করছে না, সবাই তো জানে এই ঘটনাগুলো। তাহলে ভয় কাজ করাতে গেলে ভয়মূলক কিছু ল পাশ করানো দরকার, অডিয়েন্স পাশ করানো দরকার, যেখানে সময় নেওয়া যাবে না, খুব দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং খুবই খুবই স্ট্রেট কাট বিচার, একদম জনসম্মুখে এটা ফাঁসির রায় দেয়া। এটার বিকল্প আমি কিছুই দেখি না। এই মানুষগুলো বেঁচে থাকার কোনো অধিকার নেই। এবং সর্বোচ্চ শাস্তি আসলে এই ধরনের কাজের জন্য এটা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া ছাড়া আসলে আমারও মনে হয়েছে কোনো বিকল্প নেই। শুধু মৃত্যুদণ্ড না, মৃত্যুদণ্ডটা খুবই মানে যত ভালোভাবে দেওয়া যায় তাকে আরো, যাতে ভয়টা ঢুকে। যেমন জনসম্মুখে সব ঘটনাগুলো আসছে, সেভাবেই আসলে জনসম্মুখেই তার শাস্তিটা হওয়া উচিত, যে প্রত্যেকটা নিউজ পেপারে, প্রতিটা স্ক্রোলিংয়ে যেন তাকে দেখতে পাই। যতজন আছে এরকম ধরনের ঘটনার সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত, হয়তো আজকে একটু ব্যাড টাচ করে বেড়ায়, হয়তো স্কুলের সামনে একটু দাঁড়িয়ে থাকে কখন মেয়েগুলো বের হবে, তারাও যেন বুঝতে পারে যে আমার কালকে থেকে অ্যাওয়ার হওয়া উচিত, আমি ওই ফাঁসির মঞ্চে আমি কালকে যেতে পারি। ভয় খুবই দরকার, অবশ্যই দরকার। এবং শাস্তির আসলে কোনো বিকল্প নেই। আপনিও যেটা বলছিলেন, আমারও ওটাই মানে ভাবনা, যে যেভাবে আমরা প্রতিনিয়ত নিপীড়ন হয়েছে বা নিপীড়িত হয়েছে যারা, তাদেরকে যেভাবে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, এর থেকেও বেশি প্রাবল্যে আমরা আসলে অপরাধীদের দুর্দশা দেখতে চাই। এটা দেখলে আসলে অভ্যেসটা বদলাতে অবশ্যই পারে। এবং নিজের সন্তানের ট্রেনিংটার বিষয়ে যদি একটু আসি অনন্যাপুর কাছেও, একটু বাচ্চাদেরকে যেহেতু আপনি ট্রেন করেনি, তো সেই ক্ষেত্রে ছোটবেলা থেকে কি ধরনের মেন্টাল ট্রেনিং এর মাধ্যমে, আমি বলবো না যে তারা এটা প্রতিরোধ করতে পারবে, বাট অ্যাটলিস্ট অ্যাওয়্যার হতে পারবে, সেই বিষয়গুলো একটু জানতে চাই। আসলে এতদিন স্কুলগুলোতে খুব বেশি অ্যাওয়ারনেস ছিল যে বয়সন্ধিক্ষণটা কি, ব্যাড টাচ, গুড টাচ, খুবই ইন জেনারেল কিছু টপিক্সের মধ্যে জিনিসটা আওতাভুক্ত ছিল। এখন সেটা থেকে বের হয়ে এসে, যেটা আগে আমি বলছিলাম, কার সাথে যাব, কার সাথে যাব না, কিভাবে, এবং সেলফ প্রোটেকশনের জন্য মেয়েদের আসলে ক্যারাতে শেখানো ছোটবেলা থেকে, এগুলো ভীষণ দরকার বলে আমার মনে হয়। হ্যাঁ, আমি যদি কোনোভাবে ছুটে আসতে পারি, লাক্সারি বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নয়, বরঞ্চ মৌলিক চাহিদার ভেতর চলে এসেছে, মৌলিক চাহিদার মধ্যে চলে এসেছে। আমি আজকে ক্যারাতেতে দিলাম, আমি খুব মজা করে বলছি আমার মেয়েকে ক্যারাতেতে দিয়েছি, নো, এটা তার প্রোটেকশন, এটা তার এখন বেসিক রাইটসের মধ্যে চলে এসছে, তাকে নিজেকে বাঁচতে হবে। হ্যাঁ, এবং তার ছবিটা যেন সামনে না আসে, যাকে সে মারছে তার ছবিটাই যেন বেশি আসে, যখন সে মারতে পারলো তার ছবিটাও যেন তার সাথে আসে। হ্যাঁ, এই সেলফ প্রোটেকশনের বিষয়ে অনেক বেশি শিক্ষা দেওয়া দরকার। গুড টাচ, ব্যাড টাচ এগুলো অবশ্যই থাকবে, এগুলো ইন জেনারেল শিক্ষা, বয়সন্ধিক্ষণ অবশ্যই থাকবে, কিন্তু কার সাথে যাব, কার সাথে যাব না, কোন ইন্ডিকেশনগুলো ভালো, কোন ইন্ডিকেশনগুলো ভালো না, কোন সংকেতগুলো দেখলে আমি বুঝতে পারবো এখান থেকে আমার বের হয়ে আসা উচিত, কিভাবে আমি বের হব, এই যে কিভাবে বের হব, আমি বুঝতে পারছি আমি বিপদে পড়ে গিয়েছি, কিন্তু আমি কিভাবে বের হব জানি না। সেই
প্রশিক্ষণগুলো মানে হাতে survival কলমে দেওয়া technique খুব গুলো দরকার। সম্পর্কে অবশ্যই জানা উচিত। আমরা আসবো রাফিয়াপুর কাছে, তবে তার আগে একটা বিরতিও নিয়ে নিতে চাই। বিরতি থেকে এসে আরো অনেক কথা হবে, সঙ্গেই থাকবেন। বিরতির পরে আবারও ফেরত চলে আসলাম। এই পর্যায়ে আমরা শেষের দিকেই আস্তে আস্তে এগোবো, তবে আমরা আসতে চাই রাফিয়াপুর কাছে এবং জানতে চাই যে সবসময় মানুষ বলে শুরুটা হোক বা শিক্ষাটা শুরু হোক ঘর থেকেই, পারিবারিকভাবে। তো পারিবারিকভাবে আসলে আমরা বাচ্চাদেরকে ট্রেন করার কি কি সুযোগ রয়েছে, যেটা আসলে প্রত্যেকটা বাবা মার জানা উচিত বা সচেতন হওয়া উচিত? প্রথমে আমি যেটা বাচ্চাদের করব, তাদেরকে সেলফ ইন্ডিপেন্ডেন্স, মানে তাদেরকে স্বাধীনভাবে আমি দিব। আর হচ্ছে আপনার ইথিক্সটা, তারপর আমাদের ধর্ম যেটা আমাদের রিলিজিয়াস, ওটা সম্পর্কে তাদেরকে আমার জানাতে হবে যে এটা আসলে ঠিক, কোনটা ঠিক, বা আমরা মুসলিম কান্ট্রি, আমাদের কীভাবে চলাফেরা করা। আর বিষয়গুলো হচ্ছে কি, ফ্যামিলি থেকে পুরোপুরি তাকে মেন্টালি সেট আপ করতে হবে। আর মাকে, বিশেষ করে মা, বাবার চেয়ে মার অবস্থানটা অনেক শক্ত এবং জরুরি হতে হবে। মা যদি আপনার স্ট্রং থাকে, এবং মাকেই বোঝাতে হবে, সেটা ছেলে হোক মেয়ে হোক, ছেলে মেয়ে দুজনকে সমান দৃষ্টিতে দেখতে হবে, দুজনকে সমানভাবে আপনার বোঝাতে হবে যে আসলে এইটা তোমার জন্য ভালো হচ্ছে না, বা আজকে এটা, মানে ফ্যামিলির থেকে যতটুকু সম্ভব এভাবে করে আমি মনে করছি। হ্যাঁ, আমরা তো এবং আসলে এটা এভাবে দিয়ে যাচ্ছি, ধর্মীয় ভয়, এটাই। এটাই আমরা চেষ্টা করতে পারি যে আমাদের পরিবারের বাচ্চা যাতে নিপীড়িত না হয়, বা সেই ক্ষেত্রেও যদি প্রতিরোধ করতে পারে। তবে আরেকটা চেষ্টাও কিন্তু এর সাথে সাথেই হচ্ছে, সেটা হলো যে আমার সন্তানও যাতে বড় হয়ে এমন কোনো বিকৃত মানসিকতার ধারণকারী না হয়, যাতে করে সে কাউকে নিপীড়ন করতে পারে, সেই ট্রেনিংটাও তো দেওয়া শুরু করা উচিত হবে। মানে তাকে মানুষ হয়ে গড়ে তোলার সুযোগ করে দেয়া। একটা মেয়ে ছেলে লিঙ্গভেদটা প্রথমে না শিখিয়ে মানুষ হিসাবে গড়ে তোলা। একটা মেয়ে দেখলে তাকে বুড়ি না ভেবে মানুষ ভাবা, এই শিক্ষাগুলো দেওয়ার ভীষণ রকমের দরকার। আমার নিজের স্কুলে যেমন প্রায় 80-90টা আমার সন্তান আছে, আমার ঘরেও আমার দুটা ছেলে আছে। সো তাদেরকে যদি আমরা মানুষ করে গড়ে তুলতে পারি, ছেলে মেয়েটা পরে এই যে পোশাক ছোট পোশাক বড়, কি পড়ছে কি করছে, এটা থেকে নৈতিকভাবে তাকে যদি সুন্দরভাবে গড়ে তোলার সুযোগটা থাকে, তাহলে আর এই একটা মানুষকে প্রথমেই লিঙ্গভেদ করবে না, দেহ হিসাবে কাউন্ট করবে না, তাকে মানুষ হিসাবে দেখবে। এই শিক্ষাটা দেওয়া খুবই দরকার, এই নৈতিকতার শিক্ষাটা। এবং যে কোনো রকম নিপীড়ন আসলেও রাফিয়া আপু যেরকম হয় যে ভিকটিমকে ব্লেম করার যে টেন্ডেন্সিটা, সেটা যেমন খুবই সারপ্রাইজিং, শকিং, এবং সাথে এটা আমি বলবো হরিফাইং একই সাথে, যে যখন একটা বাচ্চার সাথে এই ধরনের ঘটনা ঘটছে, এই ধরনের মন্তব্য দেখা যায় মন্তব্য বাক্সে, যে ও যদি এত ছোট হয়, ও এত সাজগোজ করেছে কেন, ওর বাবা মা ওকে মডার্ন কাপড় চোপড় পরায় কেন, বা এই ধরনের মন্তব্য দেখা যায়। অথচ মেইন ঘটনা কিন্তু অন্য একটা বাচ্চা কিন্তু নিপীড়িত হয়েছে, সে খুন হয়েছে, সে পৃথিবীতে নেই, কিন্তু মানুষের মন মানসিকতা আটকে গেছে, ও কি পড়ে আছে, কতটুকু সাজ পোশাক করেছে। এই ভাবনাগুলো আপনাকে বেশ মানে ভয় লাগে না? আমার দেখলে ভীষণ ভয় লাগে। এটা আমাদের ফ্যামিলি থেকেই করতে হবে। আমার যেমন ছেলে মেয়ে দুজন, আমার দুজনকে আমার সমান ভাবে, যে তুমি তোমার বোনকে মেয়ে হিসেবে দেখবে না, ও কি পড়েছে, ঠিক বাহিরের কোনো মেয়েকে তুমি ও কি পড়েছে, ড্রেস আপটা কখনোই আমি মনে করি ম্যাটার করে না। কারণ আমার বাচ্চাটা এভাবে পড়তেই পারে, ঠিক আছে। আমরা তো ড্রেস আপ বলতে তো কেউ আমরা মানে আপনার পশ্চিমা দেশগুলোর মতো ড্রেস আপ করছি না, আমরা অবশ্যই শালীনতার মধ্যে সবাই আছে। তারপরেও ওই যে আমাদের মেন্টালিটি, কিছু মানুষের মেন্টালিটি, যে ও এভাবে ড্রেস আপ করাতে ছেলেটা ওর দিকে ভাবে তাকিয়েছে, কেন ছেলেটা ওভাবে তাকাবে, আমি কি আমার মতো করে ড্রেস আপ করবো না? কারণ ওই ছেলেটাকে মেয়ের চেয়ে আমার মনে হয় বাসায় ছেলেকেই বেশি, মানে ফ্যামিলির থেকে মা বাবাকে ছেলেকেই বেশি শেখানো উচিত। আমি মেয়ে হয়েও বলবো না, যে আমি মেয়েদের চেয়ে আমার ছেলেকেই শেখানো উচিত যে বাবা তুমি ওর ড্রেস আপ দেখবে না, বা ওকে এভাবে ওই দৃষ্টিতে দেখবে না, মানুষের দৃষ্টিতে দেখো। মানে হিউম্যান ইজ জাস্ট আ হিউম্যান। আমরা সবসময় দেখা যায় যে মানুষকে যখন কমেন্ট করি, তার গঠন আকৃতি, তার বৈশিষ্ট্য সেইভাবে দেখে দেখে যেন কমেন্ট করছি, এই প্রবণতাটা কিন্তু আছে, যে কে কেমন দেখতে, তার দৈহিক গঠন কেমন, সেই বিষয়গুলো কিন্তু মন্তব্যতে দেখা যায়। এটা কিন্তু আমাদের সমাজের একটা প্রতিফলন, মন মানসিকতার একটা প্রতিফলন মন্তব্য বাক্সে আছে। এটা খুব বেশি হচ্ছে, এটা মানে কিছু হলেই ওর দোষ, ওই মেয়েটার দোষ, সে কেন এভাবে চললো। ইভেন বয়স নিয়েও কনফিউশন, মানে আসলে কি ওর বয়স 7 বছর ছিল, মানে একটা ছোট্ট
শিশু সন্তান, তাকে ধর্ষণ করা হলো, তাকে মেরে ফেলা হলো, তার দেহ টুকরা টুকরা করে ফেলা হলো, তারপরে তার বয়স আসলে কত ছিল, সেটা কিভাবে ভাবনা আসে, সেটা কিভাবে ভাবনা আসে, এই কিংবা প্রশ্নগুলো সেটা যারা যে কিভাবে ভাবনা করছে, মুখ্য বিষয়। হ্যাঁ এইগুলো কমেন্টে যারা লিখছে তাদের মানসিকতা কি? তারাও তো আরেকটা প্রজন্ম যারা গ্রো হচ্ছে, যারা এরাও হয়তো ওত পেতে আছে। তার মানে এই ওতপাতার যে গোষ্ঠী, এটা ছোট না নেহাতি, যথেষ্ট বড়। না হলে এরকম মন্তব্য কেন আসবে? একেবারেই তাই। আমাদের সাথে আর যদি আমাদের পোশাক দায়ী হয়, তাহলে 75 বয়সী ভদ্রমহিলাও কিন্তু ধর্ষণের শিকার পশু হয়। প্রাণী ও ধর্ষণের শিকার হয়। Exactly, একজন ছোট শিশু যিনি শিশু 3 বছর, হচ্ছে, তার ভেতর তো যৌনতা নেই, তাহলে নেই। সেও ধর্ষণের শিকার ধর্ষণের হয়। শিকার হচ্ছে, তাহলে এবং পোশাক সাথে কিভাবে দেয়? পুরো বোরখা পরিহিত নারীরাও এই ধরনের পুরো শিকার শিকার রুচি। হচ্ছে। আমাদের মানে সমাজে ম্যাক্সিমাম মানুষের পুরো বিকৃত রুচি হয়ে গেছে, একটু বিকৃত রুচি, যেটা আসলে আনএক্সপেক্টেড। এবং ঘরে এটা ঘরে পথে, এটা আসলে হ্যাঁ, গড়ে তোলা দরকার। এখন প্রতিটা সন্তানের মধ্যেই মানুষ গড়ে তোলার একটা প্রবণতা তৈরি করা উচিত। পুরুষ নারী না, প্রথমে মানুষ তৈরি হোক, মানুষ তৈরি করতে হবে। তারপরে তুমি তোমার স্বতন্ত্র যে একটা লিঙ্গ বৈশিষ্ট্য সেটা সম্পর্কে তুমি পরে জানো, তুমি জানবে, অবশ্যই জানবে। এবং রেসপেক্ট করা, মানুষকে রেসপেক্ট করা, মানুষকে দেহ না ভাবা, ভোগ্যপণ্য ভাবা না ভাবা, এই জিনিসগুলো নিয়ে খুবই অ্যাওয়ার হওয়া উচিত। প্রতিটা ঘরে যদি আমরা প্রত্যেকের সন্তানকে প্রপারলি মানুষ করতে পারি, তাহলে এই সংখ্যাটা কিন্তু কমে আসবে। একদম একদম। আমাদের সাথে আমাদের জুমে 4 জন বন্ধু যুক্ত হয়েছেন, একটু আসতে চাই। নাহিদা নেলি আছেন আমাদের সাথে, মমি আপু আছেন আমাদের সাথে, রুমি আপু যুক্ত হয়েছেন, পরমা আপু যুক্ত হয়েছেন। নাহিদা আপুর কাছে শুনবো। প্রত্যেকের কাছেই আসলে আমাদের সন্তানের কাছে তো আসলে আমাদের তেমন কোনো প্রত্যাশা নেই, সন্তানকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন, এবং তাদের যে কোনো কষ্ট আমাদেরকে যেভাবে ভাবায়, কষ্ট দেয়, এবং ইদানিংকার যে ঘটনাগুলো আমাদেরকে মর্মাহত করছে, সেই বিষয়গুলো নিয়ে আপনারা প্রত্যেকেই এক এক লাইন করে বলবেন, এমনটাই চাই। নাহিদা নেলি আপুর কাছে আসি, আপনার এই বিষয়ে মন্তব্য শুনতে চাই। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। আসলে সব মায়ের কাছে কিন্তু তার সন্তানের কিন্তু সবার চেয়ে প্রিয়। পৃথিবীতে সবকিছু ভিডিও তার সন্তানদের ভালোই, কিন্তু আমরা আমাদের সন্তানদের ভালোই চাই। তো এখন যা অবস্থা দেশের, এখন আমাদের সন্তান আসলে নিরাপদ থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় চাওয়া এখন। নিরাপদ থাকা এবং এরা বেঁচে থাকা, সুস্থ থাকা, মানে সঠিকভাবে বেঁচে থাকাই এখন আমাদের চাওয়া। এখন দুধে ভাতে থাকার চেয়ে মনে হয় সুস্থ থাকা এবং নিরাপদ থাকাটাই আমাদের সবচেয়ে এখন বেশি দরকার, এবং সেটাই আমাদের চাওয়া এখন। একদমই তাই। রুমি আপু, নাহিদা নেলি আপু, রুমি আপুর কাছে আসতে চাই। রুমি আপু, আপনার কাছে শুনতে চাই। আপু আনমিউট হয়নি। রুমি আপু আনমিউট করে কথা বলবেন। জি। হুম। হ্যাঁ, কেমন আছো আপু? খুব ভালো নেই, ভালো আছি তাও বলতে হয়। হ্যাঁ, সেটাই, জি। আসলে সেটাই, ভীষণই মনটা খারাপ। না, সবার তো একই কথা আমার মনে হয় আসবে মুখ দিয়ে, যে আহ, সন্তানকে সেইভাবেই তৈরি করা, কনসাস থাকা, তাদেরকে আহ, তৈরি করা মানুষ হিসেবে, ছেলে হিসেবে না, মেয়ে হিসেবে না, আগে মানুষ হিসেবে, তারপর ওরাই ডিসাইড করবে সবকিছু। তো আমার একটু আমি যেটা এক্সট্রা করে বলবো, আহ, মঞ্চের আপুদের সাথে মিলিয়ে, তাদের কথাগুলো তো আমি শুনলামই, আমাদের সেই হিসেবেই তো এগিয়ে যেতে হবে। বই পড়ার অভ্যাসটা যদি আমরা করে দিতে পারি আমাদের বাচ্চাদেরকে, তারা কিন্তু বই, বিভিন্ন গল্পের বইয়ের মাধ্যমে তারা কিন্তু অ্যাওয়ারনেসটা এসে যায় তাদের মধ্যে। আমার বাচ্চার ক্ষেত্রে যেটা আমি দেখেছি, আমার মেয়ের ক্ষেত্রে, সে যথেষ্ট সচেতন। তো ছোটবেলা থেকেই তো আমি ভাবলাম যে কিভাবে হলো, আমি এই শিক্ষাগুলি তো ওকে দেইনি, দেওয়ার সময় পেতাম না ওভাবে হয়তোবা। জি। তো বলে যে মাম্মা, আমি তো বই পড়ে শিখেছি সব। আমি এত বই পড়তাম, আর এত বই আমরা ওদেরকে পড়াতাম, আমার ছেলে মেয়েকে, গল্পের বই, বিভিন্ন আঙ্গিকের বই। তো সেখান থেকে কিন্তু ওরা অনেকটাই তৈরি হয়ে গেছে। তো এটাই বলবো আর কি সব বাবা জি। মার জন্য, যে আমরা এবং ওদেরকে সুন্দর সঠিক বই আসলে সেটা সবকিছুর বেছে নির্বাচন পাশাপাশি, করে হ্যাঁ, একটা এবং ভালো বই সংস্কৃতির পড়া। সাথে যুক্ত করা, সংস্কৃতির সাথে যুক্ত করা। একদম। সংস্কৃতি রুমি আপু খুবই অনেক দূর এগিয়ে নিয়ে যায়। একদম, আমি আমার বাচ্চাদের
দিয়েই আসলে বলছি, ওদের যেমন জি আমি গান শিখিয়েছি, ওদের যেটা ইচ্ছা অনেক ধন্যবাদ সেটাই রুমি আমি আপু। ওদেরকে এগিয়ে নিয়ে জি গেছি। বাহ, চমৎকার অভ্যেস, এবং এটা আসলে একটা ভালো অভ্যেস বটে। পরমা আপুর কাছে আসি। পরমা আপু আনমিউট করে কথা বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম। জি আজকের যে টপিক, এটা দুঃখজনক টপিক। আমরা টিভিতে দেখতেছি বা কাগজে দেখছি, পড়ছি, প্রতিনিয়ত হচ্ছে এই যে মেয়েরা ধর্ষিত হচ্ছে। আমার মনে হয় কোনো বয়স বয়স নেই এখানে, অনেক নিরাপদ নই আমরা। মনে হচ্ছে, আমার মনে হয় সবসময় সমাজ যে যেভাবে কলুষিত হচ্ছে, এভাবে আমাদের এই বয়সেও ভয় হয়। এই বয়সেও আমরা একা চলি, কিন্তু তারপরেও ভয় আসে মনে, কেন এটা হইতেছে? সমাজ সমাজ কেন পরিবর্তন আমরা এত সচেতন, তাহলে কেন আজকে আমাদের এই দুরবস্থা? তো যাই হোক, এগুলি বলে তো আর শেষ করা যাবে না। তবে আমাদেরই সচেতন হতে হবে, বাচ্চাদের নিয়ে সবকিছু আমাদের গড়তে হবে। আমরা তো আমার আমার বয়সে আমি তো সেই কাল পেরিয়ে এসেছি। আমার এখন আর সেই মানুষ করার সময় নাই। তারা বড় হয়ে গেছে, তাদের ছেলে মেয়ে তারা মানুষ করতেছে, আমার কথাই বললাম আর কি। তো যাই হোক, আমাদের সমাজ সচেতন না হলে আমার মনে হয় যে এটা পরিবর্তন হবে না। এটুকুই বললাম। একদম। অনেক ধন্যবাদ। মমি আপুর কাছে আসি। মমি আপু, আপনার কাছ থেকে শুনি। আনমিউট করবেন। জি ধন্যবাদ আপু। আজকে শুধু ভারাক্রান্ত হৃদয় একটা কথাই বলবো যে আসলে আমরা মানুষ হিসাবে কত দূর যেতে পেরেছি, বা আমরা কত দূর আসলে মানুষের মধ্যে যে দুইটা প্রবৃত্তি আছে, পশুত্ব আর মনুষ্যত্ব, আমাদের মনে হয় আমাদের মধ্যে কোনো মনুষ্যত্ব এখনো জাগ্রত করতে পারিনি। কারণ আমরা নারী হিসাবে বা মানুষ হিসাবে কোথায় নিরাপদ? জাতির কাছে শুধু আমাদের একটাই প্রশ্ন থাকবে যে আমরা আসলে কোথায় নিরাপদ? সেই ছোট ৫ বছরের শিশু থেকে একদম ৫০ বছর অবধি, যেটা আমি বলি, আসলে আমরা কেউ কোথাও নিরাপদ না। এটা আমাদের সবাইকেই মনে রাখতে হবে এবং সেভাবেই চলতে হবে, এবং সন্তানদেরকে ওইভাবেই শিক্ষা দিতে হবে যে মনুষ্যত্ব জাগ্রত করতে হবে। যদি একদমই মানুষের আপু। মধ্যে মনুষ্যত্ব না থাকে, তাহলে এই ধরনের ঘটনা আপু আমরা যতই মুখে মুখে বলি, পুনরাবৃত্তি ঘটতেই থাকবে। আ কোনো এটা কিছুই করার অবশ্যই নেই। ঠিক মমি আপু, এবং সাথে এই ভাবনা থেকে একটা ভাবনা আসছিল যে ছোটবেলা থেকে আব্বা আম্মা যেরকম একেবারে গায়ের সাথে সবসময় আটকে রাখবেন, বা কোথাও যেতে দেবেন না, ট্রাভেল করতে দেবেন না, না তোমার বন্ধুদের সাথে যাওয়া লাগবে না। তো তারা আসলে প্রত্যেকটা বন্ধুকে চেনেন না। আমরা বাসায় কি কান্নাকাটি করতাম ছোটবেলা থেকে যে না, কেন যেতে পারবো না, কেন বাবা মা হলো সবকিছুতে এরকম বোধ করেন। কিন্তু আজকে এসে কেন যেন এই পর্যায়ে এসে বাবা মাকে বুঝতে সহজ হয়, বুঝতে সুবিধা হয় যে তারা সমাজের ওই সত্যটা দেখে আসতেন যেটা আমাদের পর্যন্ত তারা পৌঁছতে দিতেন না, তবে সমাজে সেগুলো ঠিকই ঘটছিল। এবং সেই প্রোটেকশনের লেভেলটা এখন হয়তো এসে আরও বাড়িয়ে দেওয়ার সময় এসেছে, এবং হয়তো সেই সময় সন্তানরা হয়তো বুঝতে চাইবেন না যে কেন আসলে আমরা তাদের প্রতি আরও প্রোটেক্টিভ আচরণ করি। তবে এটা ছাড়া আসলে এখন আর কোনো বিকল্প নেই। সোনি আপু, আপনার কাছে আসি। অ্যাকচুয়ালি আমরা আসলে মানুষ হিসেবে না, ও না পচে গেছি। হ্যাঁ, আসলে আমাদের সমাজে যে ধরনের ঘটনাগুলি ঘটছে, আসলে আমাকে না মাঝে মাঝে মনে হয় যে আমরা আসলে পুরুষরা আসলে পচে গেছে। এরা আসলে নারী, বৃদ্ধ, শিশু কাউকে মানছে না। হ্যাঁ, মানে এরা হলো মানে পচার একদম শেষ প্রান্তে, আলু পচার মতো পচে গেছে। এরা না শুধু নারীদেরকে ধর্ষণ করছে এরকম না, এরা বলাৎকারও হচ্ছে। এরা পুরুষ মানে এবং নারী দুজনেই কিন্তু কিছু কিছু পুরুষের কাছে মানে বাধা, মানে মানে আটকে আছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমি সেদিন দেখলাম যে এক মানে মাদ্রাসার এক শিশুকে তারা মানে এই ধরনের কার্যক্রমের সাথে, একটা ছোট শিশু, তার বাবা মা তাকে হাফেজ বানানোর জন্য একটা মাদ্রাসা দিয়েছিল। সে মাদ্রাসার হুজুর কিন্তু এই ধরনের কার্যক্রম তার সাথে করতে পারে না। হ্যাঁ, এবং দেখছি যে তার বাবা অথবা মামা এরকম কান্নাকাটি করছে যে আমরা ওকে হাফেজ বানানোর জন্য দিচ্ছিলাম, আরেকজন আঁকড়ে ধরে বলছিল যে ও হাফেজ হয়ে গেছে। মানে আমরা কি কি একটা নষ্ট সমাজে এখন বসবাস করছি। আসলে এগুলি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আসলে আমাদের ঘর থেকে, সমাজকে পরিবর্তন করার আগে আগে আমার ঘরে যে শিশু সন্তান আছে তাকে এই মানে নারীদেরকে সম্মান করতে মানে শিখাতে হবে। আমার কাছে আর কিছু আমি আর কিছু বলতে পারছি না। একেবারে অনেক ধন্যবাদ আপু। আমরা আরও এই বিষয়গুলো নিয়ে কথা আসলে বলতে চাই না, কিছু কথার সুযোগ আছে, এবং সাথে একটা বিরতি নিয়ে ফিরে আসতে চাই আরও একবার। সাথে থাকুন।
ফিরে আসলাম বিরতির পরে, হাতে আছে অল্পই কিছু সময় এবং তার ভেতরে সবার সাথে কথা বলে নিতে চাই। আজকের বিষয় ছিল আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। দুধে ভাতেই রাখতে চাই, আরও অনেক আদরে যদি রাখা যায়। নিজের সন্তানকে মানুষ তার থেকেও বেশি আদরে রাখে। এবং আমরা বলছিলাম শুরু থেকেই যে বাচ্চাকে শেখানোর বিষয়টা, আপুরাও বলছিলেন যে ঘর থেকে শুরু করতে পারি শেখানো, কিন্তু এমন কিছু বাচ্চার সাথে নিপীড়ন হয় যারা শেখা তো দূরের কথা, তারা জন্ম নিয়েছেন যে এবং তারা যে পৃথিবীতে আছেন এটাই হয়তো তারা বোঝেন না। এত ছোট বাচ্চাদের সাথে নিপীড়নের ঘটনা ঘটছে। সেই বিকৃত মন মানসিকতা থেকে বেরোবার উপায় কি, সেই প্রশ্ন আসলে কাকে করব সেটাও হয়তো আমরা এখন আর জানি না এই পর্যায়ে। আসতে চাই রীতা পোদ্দার দিদির কাছে এসে একটু শুনতে চাই আজকে যে বিষয় নিয়ে কথা বলছি সেটা নিয়ে। শুভ সন্ধ্যা অহনা, অনেকদিন পর তোমাকে পেলাম, অনেক কষ্ট করে তাও। যাই হোক, আসলে আজকের বিষয়টা মানে কি বলবো, আর এত দুঃখজনক ঘটনা ঘটে যাচ্ছে যে সে একের পর এক। একজনের বিচার তো কারোতে হচ্ছে না, আরেকজনের সমস্যা সৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় কি, যে তুমি যে কথাটা বললা যে আমরা যে ছোটবেলা থেকে বাচ্চাদের পড়াশোনার সাথে সাথে এক্সট্রা কারিকুলাম মানে সৃজনশীলতার একটা অভ্যস্ত করে ফেলি, যাতে ওদের জ্ঞানটা যাতে একদম বিস্তার লাভ করে, শুধু বইয়ের মধ্যে না। তখন ওদের যে মিক্সিংটা, ছেলে মেয়ে একসাথে, একজনের প্রতি আরেকজনের ভরসা, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান যখন তৈরি হবে, তখন এই জিনিসগুলি মনে হয় উঠে যাবে। আর ফ্যামিলি থেকে যদি শিক্ষাটা না আসে, ভালো একটা শিক্ষা, সেটা ছেলে মেয়ে যেই হোক, তাহলে কিন্তু সে মানে সঠিকভাবে বড় হতে পারে না। তার ডেভেলপটা ভালো হয় না, আমার যা মনে হয়। আর এগুলি যারা ঘটছে বেশিরভাগ যে দেখছি যে 4th ক্লাস লোককে বেশি করছে। মেন্টালিটি যাদের 4th ক্লাস মেন্টালিটি যে যাদের। তো আমার মনে হয় যে আমাদের সন্তানদের আমরা বাসা থেকে একটু শেখাই। তাহলে যদি আমাদের পরিবর্তন হয়, সমাজ, দেশ বলো মানে আসলে এটা পরিবর্তন না হলে তো হবে না। যাদের মেয়ে আছে তাদের একটা আতঙ্ক। আমার মেয়ে নাই। কিন্তু আমার বোনের ইচ্ছা টেনশন যে কিভাবে পাঠায়। ও এক্সট্রা কারিকুলাম এ বেশি এক্সপার্ট আমার বোনের মেয়েটা। যাই হোক, কিন্তু টেনশন ও দিয়ে রাখতে পারছে না। তার আরেকটা ছোট বেবি। সে পারছে না যে ওর একটু নাচের ক্লাসে দিয়ে আসি বা আবৃত্তি দিয়ে আসি। প্রোগ্রামে নিয়ে যাচ্ছে টিভিতে, রেডিওতে, সে পারছে না। যে ২ টা বাচ্চা আমি সামাল দিতে পারছি না। কেন? যে তার ভিতরে আস্থা নাই। যেখানে রেখে আসবে সেখানে তো কোনো কার কিভাবে কি হবে? ছোট বাচ্চা আমি। তো যেটাই হোক, তো আমরা সবাই মানে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি যে এরকম পরিস্থিতি যেন চলে যায়। মানে আমাদের মানসিক শান্তির জন্য মায়েদের। মানে দেশে যারা নাকি ক্ষমতায় আছে তারা কি করবে আমরা জানি না। দেখছি তো পরপর। কিন্তু এটা যেন চলে যায়। কোনো না কোনোভাবে যেন, যেমন করোনা আমাদের দেশ থেকে চলে গেল। কিন্তু আমরা একটা শান্তিতে আছি। অনেক কিছু কষ্টের পরেও কিছুটা হলেও। এরকম যেন চলে যায়। এটাই যে বিকৃত মেয়েদের উপরে মন যে অত্যাচার। মানসিকতা অবশ্যই একটি ধন্যবাদ। অসুস্থতা। এটা একেবারে ইদানিং কিন্তু এভাবেই দেখা দিচ্ছে যেন কোভিড যেভাবে চারিদিকে ছড়িয়ে গেছে, বিকৃত মন মানসিকতা তেমনই একটি ভাইরাসের মতো এতভাবে বেরিয়ে যাচ্ছে যে মনে হচ্ছে যে দিন দিন যেন এটা বাড়ছে এবং মানুষের ভেতরে এই বিকৃত ভাবনাগুলো বাড়ছে। তেমনি যদি একটি ভাইরাসের মতো করে চলে যাওয়া যেত বা বিকৃত মানুষদের মন বিকৃত যাতে না থাকে সেই বিষয়ক যদি কোনো ওষুধ আবিষ্কার করা যেত, তাহলে হয়তো খুঁজে খুঁজে তাদেরকে টিকা দেওয়া যেত। এটা করা যেতেই পারতো, কিন্তু সেই ধরনের টিকা এখনো আসেনি। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা হলো যারা বিকৃত মন মানসিকতার, তারা পরিপূর্ণ বয়সে এসে বিকৃত হয়ে তারা সমাজে আমাদের আশেপাশেই লুকিয়ে আছেন, তাদেরকে ধরা যায় না। আমরা হয়তো কালকে থেকে আমাদের সন্তানকে শেখাতে পারি পরবর্তী প্রজন্মটা খুব ভালো হবে, কিন্তু একটা দশক আমাদেরকে বিকৃত মানুষদের আশেপাশে থাকতে কিন্তু হবে, কারণ তারা তৈরি হয়ে গেছেন, ইতোমধ্যে আছেন। তো সেই ক্ষেত্রে বাচ্চাদের শেখানো নিয়ে আর কথা বলতে চাই না, কারণ শেখাচ্ছি তো, আমরা শুরু করেছি অনেক কিছুই। দৃষ্টান্তমূলক শাস্তির বিকল্প আর নেই, তাই তো? অবশ্যই। আপনি ছোট বাচ্চা, আমি শহরে আছি, আমি আমার বাচ্চাকে সৃজনশীল কাজে দিতে পারছি, আমি তাকে ক্যারাতে দিতে পারছি, কিন্তু যারা গ্রামে আছে, যারা মানে আপনার আমাদের ওই অবস্থা সম্পন্ন না, তারা কিভাবে তার বাচ্চাগুলোকে ক্যারাতে দিবে, সৃজনশীল কাজে দিবে? কিন্তু ওখানেও তো হচ্ছে। তাহলে এটা হচ্ছে, এটা শাস্তির কোনো মানে দৃষ্টান্তমূলক, আমি আমার দৃষ্টিকোণ থেকে দৃষ্টান্তমূলক শাস্তির কোনো বিকল্প নেই। একটা যে কঠিন একটা ল এটার জন্য দরকার। কারণ আপনি সৃজনশীল কাজে কজনকে রাখবেন? এটা হচ্ছে আমাদের যারা, আমরা তো শহরেও পারছি না, বাট আপনার সে অ্যাবিলিটি আছে, আপার আছে, আমার আছে, কিন্তু গ্রামে যারা একেবারে আপনার নিম্নবিত্ত মধ্যবিত্ত, যে নিম্ন মধ্যবিত্ত বা জানে না, শিক্ষার অভাব হয়, তারা কিভাবে তাদের বাচ্চাদেরকে সেভ করবে?
ওখানে তো বাচ্চারা খুবই সহজে আপনার মাঠে খেলতে যাচ্ছে, ওখান থেকে তারা শিকার হচ্ছে, তো তা কীভাবে সেভ করবো? ওখানে তো কারা তো শেখাবে না কেউ। তাহলে এটার জন্য আমার দৃষ্টিকোণ থেকে কঠিন একটা শাস্তির ব্যবস্থা এবং কঠিন আইন, যেটা আমাদের গভর্নমেন্ট ছাড়া উপায় নেই, ওনাকে এটার জন্য স্টেপ নিতে হবে। এখানে আমার মনে হয় যে দুইটা বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, আরেকটা হচ্ছে যে আমাদের যে গ্রাম থেকে শুরু করে শহর লেভেলে যে এডুকেশন সিস্টেম, এখানে একটা পরিবর্তন আনা, এখানে কালচারাল অ্যাক্টিভিটিস অ্যাড করা। শিক্ষা মন্ত্রণালয় চাইলে পারেন, এক্সট্রা কারিকুলাম চাইলে অ্যাড করতে পারে, একদম গ্রাম পর্যায় থেকেই শুরু করতে পারে। মানে দুটা ইনিশিয়েটিভ, একটা হচ্ছে যে যারা করছে তাদেরকে প্রতিরোধ করা, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেখানো, অন্যদিকে যারা গ্রো আপ হচ্ছে তাদেরকে, সকল স্তরের বাচ্চাদেরকে এক্সট্রা কারিকুলাম, কিছু ক্যারাতি, কিছু নৈতিক শিক্ষা, এই সব কিছু একদম ম্যান্ডেটরি শিক্ষা হিসাবে শিক্ষা মন্ত্রণালয় থেকেই কারিকুলামটাকে রিভাইজ করে দিতে পারে। তাহলেই কিন্তু একটা নেক্সট জেনারেশন যেমন একটা সুন্দর জেনারেশন জন্মগ্রহণ করবে, তেমনি এই শাস্তিগুলো দেখে যারা এই কর্মরত, এই কাজের সাথে লিপ্ত আছে, তারা ভয় পেয়ে নিজেকে গুটিয়ে নেবে। তাদের যদি মনে হয় যে আজকে ফাঁসি রায় হয়েছে, আজকেই ফাঁসি দেওয়া হয়েছে, এটা দেখে মনে হবে যে আমি কালকে স্কুলের সামনে দাঁড়াবো না, আমি মার্কেটের ভিতরে যেয়ে দাঁড়াবো না, লুকিয়ে থাকবো না, আমাকেও ধরে নিয়ে যেয়ে একই কাজ করবে, তাহলেও অনেকখানি কমে আসবে। দুইটা জায়গায় ভীষণ গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। একেবারেই তাই। আজ এসে 2026 সালে আমরা যখন আসলে নতুন প্রযুক্তি নিয়ে কথা বলতে পারি, আমাদের জেন আলফাদেরকে নিয়ে কথা বলতে পারি, সম্ভাবনার কথা বলতে পারি, সেখানে বসে যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হচ্ছে, এর প্রতিকার খুঁজতে হচ্ছে, হাহাকার করতে হচ্ছে, সেটা আসলেই কাম্য নয়। তবে আমার মনে হয় যে আমরা এই ফেনোমেনা থেকে বের হয়ে আসতে পারবো। একটা যেই ভয় চলছে চারিদিকে, সেই ভয় থেকে বেরিয়ে আসতে পারবো, সেই প্রত্যাশা করতে পারি দিনরাত। আপনারা দুইজন আজকে এই বিষয়ে কথা বললেন আমাদের সাথে, দুজনকেই অনেক ধন্যবাদ জানাতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। ওভারঅল ক্লাবকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। নেক্সাস টিভিকে, লেডিস ক্লাবকে সবাইকে ধন্যবাদ। আমাদের সাথে যারা আছেন, আমাদের বন্ধুরা যারা আমাদের সাথে কথা বলছিলেন, সময় দিচ্ছিলেন, যারা দেখেন আমাদেরকে টেলিভিশনে, আমাদের লেডিস ক্লাবের আয়োজনে আমরা সবসময়ই আশেপাশে যা চলছে বা যে কোনো বিষয়ে আসলে কি ভাবনা আসতে পারে, কি প্রতিকার আসতে পারে, সমাধান খোঁজার চেষ্টা প্রতিনিয়ত করে চলেছি লেডিস ক্লাবের মাধ্যমে। এবং শুধুমাত্র নারী এবং শিশু অত্যাচার বা নিপীড়ন নয়, বরঞ্চ পুরো পৃথিবীতে যত রকম অসুবিধার আসলে আমরা প্রকোপ দেখছি, সেই সমস্যাগুলো থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি, এরকম নানান আলোচনা আমরা করে থাকি। তবে উপকার একটাতেই হবে যদি আমরা সেখান থেকে সচেতন হয়ে সেই বিষয়ে কিছু কার্য সম্পাদন করতে পারি। অবশ্যই আমাদের সরকারের প্রতিও আমাদের দৃষ্টি নিবেদন থাকবে যে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি যাতে আমরা আশা করতে পারি, এই ধরনের ঘটনা যাতে আর না হয়, এবং সাথে আমাদের ছোট শিশুদের প্রতি যাতে এই ধরনের নিপীড়ন একেবারেই আর না হয়, এই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি আমরা অবশ্যই চাই। এবং সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই।